This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Let's see you again. We missed you. We missed you a lot. Here's some of our friends. অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর, মুহূর্ত বলুক। ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজছিল নাকি? মোদি বললেন তোমার সঙ্গে দেখা করে অনেক দিন পর ভাল লাগলো, আর ট্রাম্প বললেন তোমাকে অনেক মিস করেছি। আর সোশ্যাল মিডিয়া সে তো অনেক দিন ধরেই ব্রোম্যান্স বলে চিৎকার করছে। ভিজিটার্স বুকে দেখুন মোদি বসে লিখছেন আর ট্রাম্প তার চেয়ারের পেছনে দাঁড়িয়ে রয়েছেন, এবং মোদি লিখে উঠে দাঁড়ানোর পর কি যত্ন করে চেয়ারটা সরিয়ে নিয়ে তাকে বেরোনোর জায়গাটা করে দিচ্ছেন। এই ছবিটা বিজেপি কিন্তু প্রচার করতে শুরু করেছে। অবশ্য কংগ্রেস সেই ছবি দিয়ে পাল্টা প্রচারও করছে। মোদির ঘাড়ের ওপর দিয়ে ট্রাম্প যে নজর রাখছে, এই ভিডিও নাকি তারই প্রমাণ। ভাগ্যিস বলেনি যে আসলে ট্রাম্প তার পেছন থেকে চেয়ারটা সরিয়ে নিচ্ছে। মানে রাজনৈতিক বক্তব্য তো সবাই নিজের মতো করে ব্যাখ্যা করতেই পারে, কিন্তু মোটামুটি সকলেই দেখুন প্রচারের ওপরেই রয়েছে। তাহলে আমরাও একটু প্রচার করতেই পারি। প্রচার কেনই বা করবো না? প্রচার না, ইনফ্যাক্ট আমরা একটু পুরনো ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিই। বেশি পুরনো না, এই গত মঙ্গলবার 11ই ফেব্রুয়ারি না বললেই নয়তে কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। রাজনীতির কথাই বলবো, কিন্তু রাজনীতি যদি যুদ্ধ বিমানে চড়ে তাহলে তো ঘাড় ব্যথা হয়ে গেলেও আমাদের ওই আকাশের দিকেই তাকাতে হবে। দেখুন, রাজনীতিকে যুদ্ধ বিমানে চড়াবো বলেছি তো চড়াবো। এই আলোচনার টেবিলে কিন্তু যুদ্ধ বিমান আর দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়া আর কিছুই থাকার সম্ভাবনা নেই। আর বাণিজ্যের পথে যে কয়েকটা কাঁটা ছিল সেগুলো তো একে একে সরিয়ে ফেলেছে আমেরিকা। মোদির হাতে দুটো যুদ্ধ বিমানের ক্যাটালগ ছিল। বেঙ্গালুরু এয়ার শোয়ের দুটো বিমানই তো যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে, আমেরিকার F-35 এবং রাশিয়ার সুখোই 57। দুটো প্লেন, দুটো যুদ্ধ বিমান। এই মুহূর্তে ট্রাম্পের টেবিলে মোদি নিশ্চিত যে এই দুটো বিমানের ক্যাটালগই ফেলে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ভারত F-35ই কিনছে। তার মানে কি? মানে ভারত রাশিয়ার থেকে সুখোই 57 কিনবে না। দেখুন, F-35 তার দাম, তার মানে ব্যবস্থাপনা, পরিচর্যা সব কিছুর দিক থেকে কিন্তু অনেক দামি বিমান। ভারতের হাতে রাফালও ছিল, ফ্রান্সের সাথে সুসম্পর্কও ছিল, এবং রাশিয়া ভারতের বিভিন্ন ক্ষেত্রে যে একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বোঝাপড়া, সেটা কে না জানে। কিন্তু তৎসত্ত্বেও সুখোই 57 বা ওই রাফাল কোনো কিছুর দিকে না গিয়ে ভারত F-35 কিনবে কেন? দেখুন, এর মধ্যেই তো ওই এর আগের দিন ওটা নিয়েই তো ইঙ্গিতটা দিয়েছিলাম। এর মধ্যেই তো আসল কূটনীতিটা লুকিয়ে রয়েছে। রাশিয়ার থেকে ভারত অনেক প্রতিরক্ষা সরঞ্জাম কেনে, সুতরাং রাশিয়ার সঙ্গে সম্পর্কটা তো চটকে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যেটা ভারত আগে কখনো করতো না, সেটা করে আমেরিকাকেও তো একটা শক্তপোক্ত বাণিজ্যিক সম্পর্কের মধ্যে বেঁধে ফেললো ভারত। F-35 দিচ্ছে ভারতকে আমেরিকা, তার মানে আমেরিকা পাকিস্তানকে F-35 দেবে না। তাহলে পাকিস্তানের কাছে কি রইল? সেই F-16গুলো। কোথায় F-16, কোথায় F-35? অঙ্কের হিসেবে 19 ধাপ এগিয়ে। তাহলে এর মানেটা কি বুঝতে পারছেন? পাকিস্তানের হাত ছেড়ে ভারতের হাত ধরার চেষ্টা করছে আমেরিকা।
তাহলে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কোথায় পাবে? রাশিয়া তো Su-57 সুখোই 57 পাকিস্তানকে দেবে না, রাশিয়া ভারতের শত্রুর হাত শক্ত করবে না। তাহলে বাকি রইল চীন। চীন দিতে পারে, চীনের কাছে এরকম বিমান আছে। এবার সেটা যদি নিতে হয় পাকিস্তানকে, তাহলে পাকিস্তানের হাতে পেন্সিলও থাকবে না, কারণ ঋণ তো অলরেডি গলার ওপর রয়েছে। এবার সেটা মাথার ওপর দিয়ে বইবে যদি চীনের কাছ থেকে আরও নতুন কিছু নিতে হয়। তাহলে এক ঢিলে দুই পাখি বলার মতো ভারত কী ধরনের একটা কূটনৈতিক চাল দিল বুঝতে পারছেন। একদিকে একটা বাণিজ্যিক সম্পর্কে আমেরিকাকে বেঁধে ফেললো, যেটা ফেলার খুব দরকার ছিল বর্তমান বিশ্বের অবস্থানের দিকে তাকিয়ে। ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক, সেখানে ওই ট্যাক্সের বিষয়গুলোতে একটুখানি দরাদরির জায়গা ছিল, বলেছিলাম আপনাদের। সেই জায়গাটা সামলে নিল। ভারত ইরানের কাছ থেকে তেল কিনে থাকে, যেটা আমেরিকার একদম নাপসন্দ। সেই সংক্রান্ত বিষয়ে ভারতকে চাপে ফেলার জায়গাটা আটকে দিল। এবং রাশিয়ার কাছ থেকে ভারত যে ওই তেল কেনে, সেই জায়গাটা নিয়েও আলোচনায় উঠতে দিল না। দেখুন, রাশিয়ার ক্ষেত্রটা এই মুহূর্তে একটু গৌণ, কারণ আমেরিকার সঙ্গে পুতিনের সাথে ট্রাম্পের একটা অদ্ভুত রকম দোস্তি রয়েছে। ফলে এক্ষুনি এই সদ্য তিনি পিঠ চাপড়াতে শুরু করেছেন পুতিনের, তা ট্রাম্প অন্তত সেই কেসে ভারতকে কেস দেবেন না। সুতরাং ইরানের জায়গাটা নড়বড়ে ছিল, সেটা F-35 দিয়ে মজবুত করে ফেললো। আর পাকিস্তান, তারা মাঝখান থেকে ওই একটা বন্ধু তো হারালোই, উল্টে মানে তাদের একই সঙ্গে বন্ধু খোঁজার জায়গাটায় একটা বাধ্যতামূলক পরিস্থিতিতে গিয়ে পড়লো, যেখানে বন্ধু হিসেবে তাদের সামনে একটাই হাত পড়ে থাকছে, ওই চীন। আর ওই হাত ধরা মানে সে হাতটা আপনাকে টেনে নিয়ে গিয়ে আরও বেশি করে ঋণের জালে জড়িয়ে দেবে, বা ঋণের পাঁকে পুঁতে দেবে, সোজা বাংলা। তাহলে যা শত্রু পরে পরে। কি সুন্দর কূটনীতি ভাবুন তো। পাকিস্তানের গত 10 বছরে যে রেস চলছিল ভারতের, সেখানে কিন্তু ভারত ক্রমাগত এতটা এগিয়ে গেছে, দেখে বলেছে পাকিস্তান মোটামুটি রেসের মাঠ থেকেই ছিটকে গেছে। এবার এটুকুনি যদি বলি, তাহলে এটাও নিশ্চিত থাকতে পারেন, এটা একটা ভীষণ গড়পড়তা বিশ্লেষণ করে ফেললাম, সোজা সাপটা বিষয় আর কি। কূটনীতি, রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো এত সহজ সরল বিষয় নাকি? সোশ্যাল মিডিয়ায় যারা ওই ডিজিটাল ক্রিয়েটার বলে নিজেদের পরিচয় দেন, এসব তো তারাও বলে দেবেন, চোখ বুজে বলে দেবেন, ভাবনা চিন্তা না করেই বলে দেবেন। প্রশ্ন হলো, এই কেনা বেচার কারণটা কি? মানে আমেরিকা ভারতকে চাপ দিয়ে বিমান কেনালো, মানে যেটা বিরোধীরা প্রচার করতে পারে, নাকি ভারত বিমান কেনার বিনিময়ে আরও অনেক কিছু আদায় করে নিল? দেখুন, ট্রাম্পের ওপর অস্ত্র বিক্রেতার লবির প্রবল চাপ রয়েছে। এই লবিটাই তো বিশ্বে সব থেকে বেশি ওই ক্যাশ কাউ, টাকা পয়সার ক্ষেত্রে এরাই তো আসল। ভোট প্রচারে তো এদের কাছ থেকে প্রচুর টাকা চাঁদা পেয়েছেন ট্রাম্প। এবার এদের স্বার্থ তো দেখতে হবে এখন। স্বার্থ দেখা মানে কি? মানে এদের মালপত্রগুলো বিভিন্ন দেশে বেশি দামে বিক্রির ব্যবস্থা করে দেওয়া। সুতরাং তিনি তো চাপ দেবেনই। কিন্তু ভারতও কিছু আদায় করে নিতে পেরেছে। কি পেয়েছে ভারত, সেটা ট্রাম্পই জানিয়ে দিয়েছেন। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat all over the world, actually. Today, I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. আহমেদাবাদে বিবেকানন্দ বলতে গিয়ে মুখ থেকে কি বেরিয়েছিল ট্রাম্পের মনে আছে? সেটা বোধহয় ট্রাম্প অন্তত মনে রেখেছেন। তাই ওই
তাহাউর হোসেন রানার নামটা আনতে গিয়েও মুখে নেননি ডোনাল্ড ট্রাম্প, কারণ এক্ষেত্রে ওই নামটামগুলো ভুল বলে দিলে এটা গণ্ডগোল হয়ে যেতে পারে। প্রত্যর্পণের একটা বিষয় আছে না, ইভিল বা খারাপ লোক বলেছেন। তাহাউর হোসেন রানা পাকিস্তান সেনাবাহিনীর ডাক্তার ছিলেন, অবসর নিয়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন, আর আইএসআই এর স্লিপিং সেল হিসেবে শিকাগোয় ঘাপটি মেরেছিলেন। জন্মসূত্রে মার্কিন নাগরিক দাউদ গিলানির সাথে পাকিস্তানের মিলিটারি স্কুলে পড়েছিলেন এই ভদ্রলোক। এই দাউদ গিলানি কে জানেন? এই দাউদ গিলানি ডেভিড হ্যাডলি, যে মুম্বাইয়ে এসে ওই হামলার জায়গাগুলোকে চিহ্নিত করে গেছিল, যার ভিত্তিতে ওই কাসাভরা হামলাটা চালায়। তাহার হোসেন রানাও ওই হামলার আগে বউকে নিয়ে মুম্বাই ঘুরে গেছিল। তার মানে সেও রেকি করতেই এসছিল, বোঝাই যাচ্ছে। তাহাউরের যুক্তি কী ছিল? সে বলেছিল সে একজন অভিবাসন এজেন্ট, ইচ্ছুক নাগরিকদের ওই ক্যানাডা নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। মার্কিন আদালতে রানার জঙ্গি যোগ পাওয়া গেছে, কিন্তু মুম্বাই হামলায় যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি। আর ভারতের আদালতে সেখানে রানা দোষী সাব্যস্ত এবং শাস্তিও ঘোষণা হয়ে গেছে। এবার ওখানকার আদালতে এই মুম্বাই হানার সঙ্গে যোগাযোগটা প্রমাণ না হলেও কি বললেন ট্রাম্প? তিনি তো রানাকে ওই মুম্বাই হানার সঙ্গে যুক্ত করে দিলেন মার্কিন তরফ থেকে। ভারত তো আগেই করেছিল, এবং শুধু তাই নয়, সেই রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, পরিষ্কার জানিয়ে দিলেন। তার মানে কানাডার এক নাগরিককে আমেরিকার জেল থেকে বের করে ভারতের জেলে পোরা হবে। আইএসআই এর এজেন্ট ভারতীয় গোয়েন্দাদের হাতে এসে পড়বে। আর শুধু তাই নয়, ট্রাম্প বলেছেন আরও কয়েকজন এই প্রত্যর্পণের তালিকায় রয়েছে। বুঝতেই পারছেন তো, একটা কড়া লেনদেন। এই কড়া লেনদেনটার মাধ্যমে কানাডার খালিস্তানি জঙ্গিদের কাছে তার মানে কি কোনো বার্তা পৌঁছলো? সব থেকে বড় কথা, ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় ওই ইসলামী মৌলবাদী সন্ত্রাস দমনে সহযোগিতার কথা বললেন, সেটা কিন্তু অনেকের কানেই শ্রুতিমধুর শোনাবে না। একদম ইচ্ছে করে কিন্তু তিনি একদম, এবার দেখছিলাম শব্দগুলো বেছেছেন, কোথাও কোনো ভুল নেই। প্রত্যেকটা জিনিস মানে একদম সুদূর অর্থবাহী বুঝিয়ে দেওয়ার জন্য, যার কাছে যা বার্তা যায় যাক, চান সেটা মার্কিন প্রেসিডেন্ট। এবং আগামী 4 বছর ধরে আমেরিকার ভূমিকাটি কী হতে চলেছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন। এবং কথাটা যেটা বললেন সেটা দেখুন, আমেরিকা কি করবে আলটিমেটলি সেটা নিয়ে শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তার কারণ ওরা বানিয়ার জাত, এবং সব থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে ব্যবসায়ী। ব্যবসায়ীরা ব্যবসাটা বোঝেন, সেটা সব সময় ওই একটা দাঁড়িপাল্লার এপাশে আর ওপাশে, বা সেটা তো দোলে, কখন কোন দিকটা হেলে পড়বে কেউ জানেন না। কিন্তু যেটা বললেন আপাতত, তাতে ভারতের জন্য তো একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হলো। আর এই স্বস্তিটা একটা কৌশলগত দিক থেকে তাদের অনেকটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে। কারণ ভারত এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত বক্তব্যের মাধ্যমে যদি স্বস্তিতে থাকে, তাহলে তার শত্রুরা যারা ভারতের ভালো চায় না, তারা অস্বস্তিতে থাকবে। বিশেষ করে পাকিস্তান তো বটেই, আর এখন বাংলাদেশ, যেখানে ওই মৌলবাদী মুসলিম জঙ্গি গোষ্ঠীগুলো মাথাচাড়া দিচ্ছে। এ বার্তা কি তাদের কাছে যাবে না? তারা বুঝবে না কি হতে চলেছে? আর কিছু হোক চাই না হোক, চাপ যে বাড়বে, এদের কাছে সাহায্য যে যাবে না, সেটা তো বুঝতে পারছে। তলায় তলায় দেখুন, আবার বলছি, ব্যবসায়ীরা কি করেন, আমেরিকা কি করে, সেটা নিয়ে কেউ কখনো কোনো দিন নিশ্চিন্ত থাকতে পারবেন না। এই কদিন আগেই তো বাইডেন থাকার সময় তো এই ডিপ স্টেটের মতো ঘটনা তো বাংলাদেশের একটা বড়সড় প্রভাবের জায়গা তৈরি করে ফেলেছিল বলেই বোঝা যাচ্ছে। এটাও তো বোঝা গেছে যে কিভাবে ওই ইউএসএইডের টাকাগুলো ওখানে ওই মৌলবাদীদের হাতে গিয়ে পৌঁছেছিল। যে হাত ঘুরেই যাক, তার মধ্যে আমেরিকার যোগ তো ছিলই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ভাষায় কথা বলা মানে তিনি কোথাও গিয়ে তার নিজস্ব এজেন্ডা ফুলফিল করছেন। আর যিনি ব্যক্তিগত এজেন্ডা ফুলফিল করেন, তার এই দিকে পছন্দ অপছন্দটা খুব স্পষ্ট থাকে। ডোনাল্ড ট্রাম্পের এই জায়গাটা কিন্তু পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প
ডেমোক্র্যাটদের মতো ওই গুড তালিবান ব্যাড তালিবানে বিশ্বাস করেন না। ওনার লাইফে দেখুন যাওয়ার হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধনকুবের ও সমস্ত নিয়ে মাথা ব্যথা নেই। এই ফেজটা আবার বলছি, ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা পদক্ষেপ দেখে মনে হচ্ছে তার নিজস্ব কিছু তিনি একদম লিস্ট করে বসেছেন, এইটা 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 এটা করতে হবে, করে চলেছে। কারোর পরোয়া করেন না তাতে কি হলো কার কি হলো, তার কিচ্ছু এসে যায় না। আর এটাও সত্যি, ডোনাল্ড ট্রাম্প দাতাকর্ণ নন। শুধু F-35 বিক্রি করার জন্য ভারতের প্রতি এত উদারস্থ তিনি হয়ে গেলেন, এরকমটাও না। ওই বললাম না, কোনো বিষয়গুলোই এত সহজ নয়। তাহলে মোদি ট্রাম্পের কি আরও কিছু কিছু শর্ত মেনে নিয়েছেন? বিরোধীরা এই প্রশ্ন তুলতেই পারেন। তো সেক্ষেত্রে উল্টো প্রশ্ন, কি মেনে নিলেন? প্রথমত, নিঃশর্তে সব অবৈধ অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিচ্ছে ভারত। কাল অমৃতসরে আরও একটা বিমান নামবে, সংবাদ মাধ্যম নজর রাখবে এবার নাগরিকরা কি অবস্থায় ফেরেন। দেখুন, একটা জিনিস তো হলো, প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন যে ওই প্রথম বিমানটা, ওই সামরিক বিমানে ওইভাবে ভারতীয় নাগরিকদের ফেরানোর পর যতই তারা অন্যায়ভাবে গিয়ে থাকুন, অবৈধ অনুপ্রবেশকারী হন, তাদের ওই হাতে ওই রকম পায়ে এরকম বেরি পরিয়ে ফেরানো, এটা যতই পুরনো পদ্ধতি হন, আজকের দিনে সেটা একটা সমালোচনার জায়গা তৈরি করেছিল। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন তৈরি করেছিল। এবং সবথেকে বড় কথা, এদেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীকে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়েছিল। ফলে এটা আশা করা গেছিল যে এর পরেরটা কী হবে। নিশ্চয়ই আরও কেউ ফিরবেন, তাদের জন্য কি ভারত নিজেরা বিমান পাঠাবে? যদি পাঠায় বা না পাঠায়, তারা ফিরবেন কিভাবে? তাদেরকে ওই একইভাবে হাতে হাত করা পড়ানো হবে? এটাই তো লক্ষণীয়। এটা দেখতেই মানে প্রাথমিক এটা তো একটা জায়গা পরিষ্কার, ভারতের বিমানে নয় আমেরিকার বিমানেই এরা ফিরছে। কিন্তু তাদের হাতে হাত করা থাকে কিনা, পায়ে বেরিয়ে থাকে কিনা, সেটার দিকে সতর্ক নজর রাখবে মিডিয়ার বিরোধীরা। আর আমেরিকার সঙ্গে আরও একটা জিনিস আছে, বাণিজ্য ঘাটতিটা মিটিয়ে ফেলতে সম্মত হয়েছে ভারত। বাণিজ্য ঘাটতি কি? দেখুন, দুটো দেশের মধ্যে আমদানি রপ্তানি চলে, এদেশ থেকে কিছু মাল ওদেশে যায়, ওদেশ থেকে কিছু মাল এদেশে আসে। এবার যখন আমেরিকার থেকে কিছু মালপত্র আমাদের দেশে আসে, অর্থাৎ আমরা কিছু আমদানি করি, তখন আমেরিকার লাভ। আর যখন আমাদের দেশ থেকে কিছু আমেরিকায় যায়, তখন আমাদের এখানে ব্যবসা বাড়ে, আমাদের লাভ। এবার এই দুটোর মধ্যে যদি সমতা না থাকে, সাম্য না থাকে, মানে হেরফের থাকে, সেটাকেই বলে বাণিজ্য ঘাটতি। যার দিক থেকে বেশি, যার দিক থেকে কম, বুঝতেই পারছেন। ট্রাম্পের অভিযোগ, ভারত অল্প শুল্কে আমেরিকায় পণ্য রফতানি করে, কিন্তু মার্কিন পণ্য যখন আমদানি করে তখন তার উপর চড়া শুল্ক চাপায়। অর্থাৎ আখেরে ভারত আমেরিকার সাথে এই যে বাণিজ্যিক লেনদেন, তার ফলে নিজেরা মুনাফা করে, কিন্তু আমেরিকাকে ক্ষতিই করে, মুনাফা করতে দেয় না। এই যে অসাম্যটা, এটারই অবসান ঘটানোর জন্য মোদিকে স্পষ্ট ভাষায় বলে রাজি করিয়ে ফেলেছেন ট্রাম্প। Big problem, I must say. India imposes a 30 to 40 to 60 and even 70% tariff on so many of the goods, and in some cases far more than that. And as an example, a 70% tariff on U.S. cars going into India, which makes it pretty much impossible to sell those cars. And we can make up the difference very easily with the deficit with the sale of oil and gas, LNG. Development for U.S. nuclear industry. India is also reforming its laws to welcome U.S. nuclear technology, which is at the highest level, into the Indian market. अमेरिका के लोग राष्ट्रपति ट्रंप के मोटो मेक अमेरिका ग्रेट अगेन यानी मागा से परिचित है। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन यानी मीगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं, यानी
मागा, मागा प्लस मीगा तब बन जाता है मेगा पार्टनरशिप फॉर प्रॉस्पेरिटी। সুতরাং বুঝতে পারছেন তো মোদির জন্য এবারের এই আমেরিকা সফরটা কতটা কঠিন ছিল। একজন ব্যবসায়ীর সাথে তুল্যমূল্য দরাদরি, প্রায় গড়িয়াহাট আর কি, একটু কেউ জমি ছাড়তে রাজি হন। সেই জায়গার থেকে মোদি লড়েছেন, মানে এলেন, দেখলেন, জয় করলেন, এরকমটা একদমই নয়। কিন্তু ওখানকার মিডিয়া যেরকম সিএনএন ধরুন, যারা দীর্ঘদিন ধরে ট্রাম্পের কট্টর সমালোচক, তারা কিন্তু বলেছেন মোদি যেভাবে দরদামটা করেছেন সেটা দেখে অন্যান্য রাষ্ট্রের যারা প্রধান তাদের শেখা উচিত ট্রাম্পের সাথে কীভাবে দরদাম করতে হয়। দরদামই বটে। অবশ্য ট্রাম্পের শপথে গিয়ে এই বিদেশমন্ত্রী জয়শঙ্কর আমেরিকার টেম্পারেচারটা মেপে এসেছিলেন, ওখানে কতটা উত্তাপ আর কি। মোদি সেই রকম জায়গা মানে ঠিকঠাক করে জামা কাপড় নিয়ে গেছেন। এবার ট্রাম্পও বলেছেন জানেন তো যে মোদি দর দস্তুরে বেশ তুখোর, তিনি তার সাথে কম্পিটিশনে আসেনি না। পারস্পরিক পিড়চাপড়ানোর ব্যাপার ট্যাপার আছে, কিন্তু তার মধ্যেও গোটা ব্যাপারটা স্বীকার করে নেওয়াটা ভালো। জানেন তো যে এই ব্যবসায়ীর সাথে দরদাম করাটা একটা কঠোর ব্যাপার, কঠিন ব্যাপার, আর তার মধ্যে যখন আরও 5টা পারিপার্শ্বিক বিষয় যুক্ত থাকে, সেই জায়গায় ভারত কিছু ছেড়েছে আর কিছু পেয়েছে, এবং সেইটার মধ্যে কতটা সাম্য আছে সেটা আগামী দিনের দিকে তাকিয়ে থাকতে হবে, পরিষ্কার করে বোঝার দিকে। কিন্তু এটাও তো সত্যি, চীন আর কানাডার ওপর ট্রাম্প প্রশাসন যে শুল্ক অলরেডি চাপিয়ে দিয়েছে, এখনও তো ভারতের পণ্যের ওপর তা এখনও চাপায়নি। মার্কিন পণ্যে শুল্ক কমাতে হলে ভারতের বাজারে কি প্রভাব পড়বে, এটা এখন ভারতকে ভাবতে হবে, এবং তার ভিত্তিতে ঠিক হবে তারা ওইটা কমাবে, শুল্কটা কমাবে কি কমাবে না। আমরা যদি একটু এক নজরে বা এক ঝটকায় দেখি, ট্রাম্প বিশেষ করে যার উল্লেখ করেছেন হার্লে ডেভিডসন, ওই ট্রাম্পের প্রিয় বাইক, এর দাম হয়তো ভারত শুল্ক কমালে এদেশে তার দামটা কমবে। তাতে ভারতের ওই প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো, যারা হার্লে ডেভিডসনের কম্পিটিটার, তাদের একটু সমস্যা বাড়বে, তাদের কাছ থেকে বাধা আসতে পারে। কিন্তু এই ধরনের ক্লাসিক বাইক ভারতে মোট বাইক বিক্রির 10%-এরও কম। ভারতের মানুষ নিত্যদিন যে ধরনের বাইক চড়ে ঘুরে বেড়ান, সেই দামে সেই মাইলেজ মার্কিন কোম্পানিগুলো দিতে পারবে না। গাড়ির ক্ষেত্রেও তাই হবে। কিন্তু এটাও ঘটনা, দেখুন, শুল্ক কমালে রাজস্বের ক্ষতি হবেই, সে যতই হোক। ভারতীয় পণ্যগুলোর উপরেও তো সেক্ষেত্রে শুল্ক চাপাবে না আমেরিকা, অথবা একটা প্যারিটি নিয়ে আসবে, অত কমবে। কিন্তু মার্কিন বাজারে দাম নয়, কোয়ালিটি আসল। বিশ্বমানের তাদের একটা মাপকাঠি আছে, সেই মাপকাঠি অনুযায়ী ওখানকার পণ্যগুলো তৈরি করতে হয় ভারতীয় কোম্পানিগুলোকে। তাহলে দাম তো এমনিতেই বেড়ে থাকে। চীনের ওপর মার্কিন শুল্ক বজায় থাকলে ভারতীয় পণ্য কিন্তু অ্যাডভান্টেজ পাবে, যদি না এর ওপরে শুল্কটা বাড়ানো হয়। শুল্ক বাড়ানো হলে ভারতীয় ব্যবসা মুখ থুবড়ে পড়বে ওখানে। দেখুন, এগুলো সব ব্যবসার খুঁটিনাটি। আমরা যতটা হারাবো, কারণ এখান থেকে প্রচুর ছোটোখাটো বহু জিনিস ওদেশে যায়, সেগুলোকে কোয়ালিটি মেনটেন করে ওখানে পাঠাতে হলে যদি সুদ বেড়ে যায়, তাহলে সে ব্যবসাটা বন্ধ হবে। ফলে যে পরিমাণ ভারতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, তার তুলনায় হয়তো মোদির কাছে এই রাজস্ব ক্ষতিটা, মানে আমেরিকান পণ্যের ওপর শুল্কটা কমিয়ে দিয়ে তাদের জন্য খানিকটা দরজা খুলে দিলে, সেটা হয়তো তুল্যমূল্য বিচারে ঠিকঠাকই দাঁড়াবে, ভারতীয় ব্যবসাটা ঠিকঠাক থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে, উদাহরণ হিসেবে তো শুধু হার্লে ডেভিডসনের কথা বললাম, এটা বাদ দিয়েও আরও বহু কিছু যখন আসতে শুরু করবে, তখন সেটার প্রভাবটা ভারতীয় মার্কেটের ওপর কতটা পড়বে
সেই কম্পিটিশনে ভারতীয় ব্যবসা নিজের দেশেই কতটা ধাক্কা খাবে এবং সেটা ওই এখানকার ব্যবসা ও দেশে গিয়ে করে যতটা লাভ হবে তার সাথে তুল্যমূল্য হবে কিনা, এবং সেটা যদি তুল্যমূল্য হয়েও থাকে তাতে এখানকার কিছু ব্যবসায়ী গোষ্ঠীর হয়তো লাভ হবে, এখানকার সাধারণ মানুষের জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে কিনা, এরকম অনেক কিছু বিষয় কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এই অঙ্ককোষগুলো ভবিষ্যতে কষতে হবে, চোখ রেখে থাকবেন, এই না বললেই নয়, কষবো আমরা যথাসময়। আসলে সুদের শতাংশ কষার মতো এই রকম সব অঙ্কগুলোটা একসঙ্গে পুরোটা যখন কষতে হয় মাথাটা গুলিয়ে যায়। কিন্তু পদ্মাপাড়ের সুদখোর যে ভদ্রলোক বসে আছেন তিনি মোদি আর ট্রাম্পের বৈঠক দেখে ওই সমস্ত অঙ্ক ফঙ্ক জাস্ট ভুলে গেছেন। এই সমস্ত বাণিজ্যিক অঙ্কের ধারে কাজ দিয়ে তিনি যাচ্ছেন না, তিনি এখন দিনের হিসেব কষছেন, বলা যায় দিন গুনছেন। আসলে কি ব্যাপারটা জানেন তো, ওই কথাগুলো যে তো শুনলেন, দিন যে গোনার সময়টা এসে গেছে সেটা বুঝতে মোহাম্মদ ইউনূসের খুব অসুবিধা হচ্ছে। কি ট্রাম্প যে ভাষায় কথা বললেন, তিনি কি ভাবছেন শেষের সেদিনটা কেমন হতে পারে? হয়তো ভাবছেন আতঙ্ক বাড়ছে, কারণ আন্দাজ করে উঠতে পারছেন না। আমরা বরঞ্চ সেই কথাগুলোই তাকে মনে করিয়ে দিতে চাই, যে কথাগুলো আজ না বললেই নয়। একসময় সংঘের প্রচারক হিসেবে আমেরিকায় থাকতেন মোদি, আবার গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল। কে ভেবেছিল ভাবুন তো, যে তারপরে যে ভদ্রলোক আমেরিকায় যার প্রবেশ নিষিদ্ধ তিনি তিনজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একদিন কূটনীতি করবেন। বারাক ওবামা যখন ভারতে এসেছিলেন তখন মোদি তাকে নাম ধরে সম্বোধন করে সবাইকে চমকে দিয়েছিলেন। তাকে তো বটেই লেগেছিল কোথাও গিয়ে মার্কিন লাগায়, তাই যাওয়ার সময় ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে একটা হালকা খোঁচা দিয়ে গেছিলেন ওবামা। কিন্তু হোয়াইট হাউসের ওভাল হাউসে অফিসের ওই ফায়ার প্লেসটা যার ধারে দেখলেন মোদিকে সাংবাদিক সম্মেলন করতে, সেই ফায়ার প্লেসের ধারে মোদিকে কিন্তু তাকে ওয়েলকাম করতেই হয়েছিল। ওবামার পর ট্রাম্প, বাইডেন, তারপর আবার ট্রাম্প, সবার সঙ্গেই তো ওই ফায়ার প্লেসের ধারে বসে মোদি প্রেস ব্রিফিং করে গেলেন। মোদি কিন্তু এখনও ভারতের প্রধানমন্ত্রী, কতগুলো চেঞ্জ হয়ে গেছে ওদিকে, কিন্তু হ্যাঁ আসন কমেছে, জিতে তো এসছে, আয়তন অনেক বড় আর অনেক জটিল গণতান্ত্রিক নির্বাচনে জিতেছেন। এবার যদি সেই নিষেধাজ্ঞার দিনগুলোর সঙ্গে কথা মেলাতে বলা হয়, মিলবে? মোদি তো তবু 15 বছর আগে নিষিদ্ধ ছিলেন। মোহাম্মদ ইউনূস তিনি তো কোথায় নিষিদ্ধ, তিনি তো কয়েক মাস আগেও আমেরিকায় গিয়ে মন্ডা মিঠাই খেয়ে এসছেন, সেই 8-এর দশক থেকে আমেরিকার সঙ্গে ধান্দাবাজি করছেন। সেই তার হিসেবটা হয়ে গেল, মানে তাকে নিয়ে দরদামটা হয়ে গেল মোদি ট্রাম্পের আলোচনার টেবিলে। এটা ভাবা যায়? ইউনূস নিজে কল্পনা করেছিলেন। কিন্তু দেখুন, এই ব্যাপারে আমরা কিন্তু মঙ্গলবারই আন্দাজ করেছিলাম। ফের একবার আপনাদের মনে করিয়ে দিই, ক্ষমতায় এসে উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার মোদি যদি ট্রাম্পের টেবিলে যুদ্ধবিমানের সঙ্গে ইউনূসের দামটাও জুড়ে দেন, ইউনূসের কাজটা তো ট্রাম্প ফ্রিতে করে দেবেন, কারণ ক্লিন্টনদের সাথে চক্রান্ত করে ইউনূস তো ট্রাম্পের গদিও কাটতে চেয়েছিলেন। ট্রাম্প কিন্তু ভয়ঙ্কর, রুথলেস। দেখুন, তিনি তার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছেন। টাকা পয়সা নিয়ে তার ওই প্রেসিডেন্ট পদকে ব্যবহার করে কিছু রোজগার করার কোনো ব্যাপার নেই। তিনি এখন নিজের এজেন্ডাগুলো ফুলফিল করছেন, ভয়ঙ্কর তার এজেন্ডা, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু সেই এজেন্ডার মধ্যে একটা বড় জিনিস তো হচ্ছে, যারা যারা তার সঙ্গে বিট্রে করেছে বা কোথাও গিয়ে তার বিরুদ্ধাচার করেছে তাদের সমস্ত হিসেব বুঝে নেওয়া। সেখানে তো মানে তাকে ডাইরেক্ট তাকে প্রবলেমে ফেলার চেষ্টা করেছিলেন ইউনূস, টাকা ঢেলেছিলেন তাকে হারাতে। তাই কি এবার তাদের ভয় লাগতে শুরু করেছে? ট্রাম্প যদি এখন কড়াই গন্ডা হিসেবগুলো বুঝে নেন, তাহলে ইউনূস কোথায় থাকবেন? দেখুন, যুদ্ধ বিমানের সঙ্গে ইউনূস নয়,
জঙ্গি তাহাউর হোসেন রানা ফ্রিতে আসছে। আজকাল ফ্রিয়ের যুগ না, একটা কিনলে একটা ফ্রি। 1971-এ ভারতকে রুখতে 7ম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা, রুশ সাবমেরিন গিয়ে তাদের রুখে দিয়েছিল। আর এখন আমেরিকাই তো হাট করে দরজা খুলে দিচ্ছে। ভারত কী করবে? মোদি কিন্তু বাংলাদেশ নিয়ে একটাও কথা বলেননি। প্রশ্ন ছিল বাংলাদেশ নিয়ে। মোদি সেখানে বলেছেন ইউক্রেনে শান্তি ফেরানো নিয়ে, বলেছেন ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है, और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। কি শুনলেন? মোদির হাতে বাংলাদেশকে তুলে দিলেন ট্রাম্প। কি বললেন? ভারতের মোদির ওপরেই আমি বাংলাদেশ ছেড়ে দিলাম। রাত 3টের থেকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে তুলকালাম চলছে। বাংলাদেশিরা কোনো প্রভাবশালীর দেখুন অনুগ্রহ ছাড়া চলতে পারে না, এটা তার দিনে জেনে গেছেন। স্বাধীনতাটাও পেতে হয়েছিল আমাদের ধরে, বিদ্রোহ করতে হয়েছিল বাইডেন প্রশাসনকে তাদের ওই ঘুরপথে সাহায্য দিয়ে। এবার বাঁচার লড়াই। ইউনূস নিশ্চয়ই প্রভুর খোঁজ করতে শুরু করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি সত্যি মোদির হাতে বাংলাদেশকে সঁপে দিয়েছেন? কোথাও যেন মনে হচ্ছে ট্রাম্পের কথা বুঝতে ভুল হয়েছে। আমি পুরো প্রেস কনফারেন্স শুনেছি। ভারতীয় সাংবাদিক মোদিকে প্রশ্ন করেন ইউক্রেনে যুদ্ধ থামাতে ভারত কী ভূমিকা নেবে, আর ট্রাম্পকে বলেন বাংলাদেশের সরকার পতনে বাইডেন জমানায় মার্কিন ডিপ স্টেটের ভূমিকাটা প্রমাণিত। জর্জ সোরসের ছেলের সঙ্গেও তো ইউনূস দেখা করেছেন এবং তার নিয়েই প্রশ্ন করেন। এ নিয়ে ট্রাম্পের কি বলার আছে? ট্রাম্প বলেন এখানে ডিপ স্টেটের কিছু করণীয় নেই, এই ইস্যুটা বাংলাদেশকে তিনি প্রধানমন্ত্রীর হাতেই ছেড়ে দিচ্ছেন। আপাত দৃষ্টিতে যেভাবে চারপাশে প্রচার হয়েছে তাতে তিনি যা বোঝাতে চেয়েই থাকুন, এই মুহূর্তে এস্টাবলিশড ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের ওপরেই কোনো রকম যে দাদাগিরি ফলাবেন না বা ভারতকে যে খোলা মাঠ দিয়ে রাখছে আমেরিকা, সেটা এই মুহূর্তে অন্তত ঠিক। এটা নিয়ে যে তাদের কোনো রকম চাপে ফেলবেন আমেরিকা, এটা সবাই মোটামুটি বুঝে নিয়েছেন। এবং বাংলাদেশ থেকে যা প্রতিক্রিয়া দেখছি, তারাও তো সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন। অথবা ওই বললাম দিন গুনছেন ইউনূস। এবার শতাব্দীর পর শতাব্দী এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। সংঘ পরিবারও দাবি করে যে ভারত 300 বছর নয় 1000 বছর বিদেশি শাসনে ছিল। মানে দিল্লিতে সেই সুলতানি আমল থেকে বিদেশি শাসন চলে আসছে, এটাই সংঘের প্রচার। ট্রাম্পও শুনে শুনে সেটা শিখে নিয়েছেন নাকি এইবার বাংলাদেশ নিয়ে সংঘের প্রাক্তন প্রচারক মোদি যা বলেছেন সেই অবস্থানটাকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সংঘের প্রাক্তন প্রচারক মোদি নিজে কি করবেন সেটাও তো সময় বলবেন। তবে হ্যাঁ, সংঘ বাংলায় কি করছে এই মুহূর্তে এটাও তো আমাদের একটু জানার দরকার, কারণ আরেকটা বৃত্ত আঁকার কাজ চলছে। এই দ্বিতীয় বৃত্তটা এটা কমপ্লিট হবে কবে? পরের বছর 2026-এ বিধানসভা ভোটে। রাজ্য রাজনীতির সেই নতুন বৃত্ত রচনা যারা করছেন বা যাদের নিয়ে করছেন, তাদের নিয়ে কিছু বলার আগে রাজার নীতি আর রাজনীতি এই দুটো কিন্তু একটু আলাদা আলাদা করে ঝালিয়ে নেওয়া দরকার।
জানকী বলেন, প্রভু না জানি কারণ, লবকুশ তোমার করিল মহারণ। পড়িলেন তাহাতে রাঘব চারিজন, শ্রীরাম লক্ষণ শ্রী ভরত শত্রুঘ্ন। কৃত্তিবাসী রামায়ণে এভাবেই লবকুশের সঙ্গে রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের যুদ্ধের কথা আছে। লবকুশের সঙ্গে কেন লড়াই করেছিলেন রামচন্দ্র? কারণ রামের অশ্বমেধের ঘোড়ার লাগাম ধরেছিল লব আর কুশ, আর হনুমান সেই ঘোড়া ছাড়াতে এলে তাকে বেঁধে রেখে দিয়েছিল। মহাভারতে মণিপুরের বভ্রুবাহন পাণ্ডবদের অশ্বমেধের ঘোড়ার রশি ধরেছিলেন। বভ্রুবাহন ছিলেন অর্জুন আর চিত্রাঙ্গদার ছেলে। অশ্বমেধের ঘোড়াকে কবজা করেছিলেন বলেই বভ্রুবাহনের সঙ্গে অর্জুনের দেখা হয়েছিল। মণিপুরের সিংহাসন পেয়েছিলেন বভ্রুবাহন। পুরাণ থেকে এবার একটু পুরনো কথায় ফেরা যাক। অযোধ্যায় করসেবকদের ওপর গুলি চালিয়েছিল মুলায়ম সিংয়ের পুলিশ। 40 জন করসেবক মারা গিয়েছিলেন। বিজেপি তার প্রতিবাদে ভিপি সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে। কেন্দ্রের সরকার পড়ে যায়। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসে, কিন্তু মুলায়ম যেখানে বার্তা দেওয়ার সেখানে বার্তা দিয়েছিলেন। উত্তরপ্রদেশের সংখ্যালঘু ভোটটা তার দিকে ঝুঁকে পড়ে। মুলায়মের আশা ছিল আডবাণীর রথ আটকে সেই ভোট ব্যাংকটাকে আরও একটু মুঠোয় পুরবেন, কিন্তু বাদ সাধেন লালু প্রসাদ। বিহারের সমস্তিপুরে রামরথ আটকে দেন লালু প্রসাদ যাদব। আডবাণীকে গ্রেপ্তার করেন। ব্যাস, বিহারের সংখ্যালঘুরা এখনও আরজেডিকেই ভোট দেয়। পুরাণ হোক বা পুরনো কথা, ইতিহাস বলছে ঘোড়ার লাগাম ঠিকঠাক যে ধরতে পারে সেই ভবিষ্যতে রাজা হয়, সিংহাসন পায়। বাংলার সিংহাসন দখলের বৃত্ত রচনা শুরু হয়েছে। পূর্ব বর্ধমানের তালিতে আগামী 16 তারিখ সভা করতে যাবেন মোহন ভাগবত। এবার এটা ঘোষিত কর্মসূচি। আরএসএস প্রধান গত কয়েকদিন ধরেই তো রাজ্যে রয়েছেন। এর আগে যে কটা বৈঠক করেছেন সবকটাই বন্ধ দরজার ওপারে, একেবারে সংঘের নিজস্ব লোকজনকে নিয়ে। কিন্তু 16 তারিখের সভাটা এটা একটু অন্যরকম, খোলা জায়গায় লোকজন জড়ো করে সভা হবে। আরএসএস পশ্চিমবঙ্গ শাখা কয়েকদিন আগের থেকে একদম মরণপণ লড়াই শুরু করেছে, মানে প্রচেষ্টা আর কি, যাতে সংগঠনটা এমনভাবে কাজে লাগানো যায় ওই সংঘ প্রধানের সভায় জমায়েত দেখে সবাই তাক লাগে যায়। যোগ্য সঙ্গত করছে বিজেপিও, কারণ একই তো ব্যাপার, আলটিমেটলি গোটা ব্যাপারটা যাবে একই অ্যাকাউন্টে। যেটুকুনি যা ডিভিডেন্ড পাওয়া যাবে, যেটুকুনি যা লাভ হবে, সেই লাভের গুড়টা তো একই অ্যাকাউন্টে যাবে। এটা তো মোটামুটি সবাই এখন জানে। দেখুন, মোহন ভাগবত রাজ্যে এসেছেন, সভা করবেন, তাতে লোকজন যাবেন, এতে বিজেপির মহা আনন্দ। কারণ ভাগবত দর্শনে আগামী রবিবার যারা দীক্ষিত হবেন তারা পরোক্ষে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত হবে, মানে এটাই বিজেপির আশা। আর পরোক্ষ কারণ, আরএসএস কখনোই কোনো রাজনৈতিক দলকে সরাসরি ভোট দিতে বলে না। এটা তাদের একটা ট্রিক বলতে পারেন, কৌশল। তারা একটা বেশ নিরপেক্ষ ভঙ্গিমায় কিছু কথা বলে, অনেকটা ওই প্যাসিভ ভয়েসে কথা বলার মতো। ফলে তালির সভার থেকে যে সমস্ত লোকজন ওই মোহন ভাগবতের বক্তৃতা শুনে ফিরবেন, তারা কিন্তু যার যার এলাকায় সেই বার্তাগুলো নিয়ে যত আলোচনা করবেন, সেই বার্তাটা একটু একটু করে ছড়িয়ে যাবে। ফলে ভাগবতের বাণী 5 কান হতে হতে ওই 26-এর বিধানসভা ভোটে বুথে বুথে পৌঁছে যেতে পারে। মানে এই আশাতেই তো বুক বাঁধছেন সুকান্ত মজুমদাররা। কিন্তু বিজেপি যে রথ এ রাজ্যে আগামী 1 বছর ধরে ছোটাবে বলে ভাবছে, সেই রথের রশিটাই তো খপ করে ধরে ফেলেছে তৃণমূল। ওই যেরকম বললাম, লব কুশ রামচন্দ্রের ঘোড়া ধরেছিলেন, বা বভ্রুবাহন ধরেছিলেন পাণ্ডবদের ঘোড়ার দড়ি, অথবা মুলায়েম বা লালু যেমন করসেবক আর আডবাণীর রামরথের লাগাম ধরেছিলেন, ঠিক সেরকমভাবেই তৃণমূল সরকার ভাগবতের সভার লাগাম ধরতে চেয়েছিল। আসলে কি জানেন তো, তৃণমূল জানে অশ্বমেধের ঘোড়ার লাগাম যে ধরে ভবিষ্যতে সেই সিংহাসনের দাবিদার হয়। এমনি এমনি তারা ধরেনি, এই সিংহাসনের অঙ্কটা তো রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কি এমন করে ফেললো যে এর মধ্যে এত অঙ্ক আসবে? দেখুন, তৃণমূল সরাসরি কিছু করেনি। প্রথম কথা, যা করেছে রাজ্য প্রশাসন। মোহন ভাগবতের সভায় আপত্তি কারা জানিয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ফলে মামলা মোকদ্দমা যা যা হওয়ার সেগুলো তো সব হয়েছে, সেগুলো কিন্তু সব এই প্রশাসনের বিরুদ্ধেই। হাইকোর্টে গেছিলেন আয়োজকরা। এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানির পর তারা ছাড়পত্র পেয়ে গেছেন। প্রশাসনের আপত্তির জায়গা ছিল মূলত একটাই, যে রাজ্যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষার সময় এই সভা সমিতির ওপর কিছু বিধিনিষেধ থাকে, পড়াশোনার যাতে অসুবিধা না হয় আর কি।
পরীক্ষার্থীদের যাতে অসুবিধে না হয় সেই জন্যই জোরে মাইক বাজানো যায় না, এরকম সব যুক্তি আর কি আদালতে তুলে ধরেছিলেন রাজ্যের পক্ষের আইনজীবীরা, যেগুলোকে নর্মাল কোর্সে তো উড়িয়ে দেওয়া যায় না। সত্যিই তো পরীক্ষা চলছে, কিন্তু একটা জায়গা হয়তো ফাঁক থেকে গেছিল, যেটা এই আয়োজকরা বা তাদের আইনজীবীরা তুলে ধরেছেন। প্রথমত, ভাগবতের সভা 16 তারিখ রবিবার, সেদিন মাধ্যমিক নেই। আর দ্বিতীয়ত, যেখানে সভা হবে তার 2 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই, স্কুল যা আছে তা 2 কিলোমিটারের বাইরে। এবার তার মধ্যে কোনো বাড়িঘর থাকতে পারেন, তাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থী থাকতেই পারেন, রাজ্য হয়তো সে কথাই মাথায় রেখেছিল। কিন্তু বিচারপতি সিনহা প্রশ্ন তুলেছেন, যদি অল্প সময়ের জন্য সভা হয় আর সভার মাইক যদি খুব আস্তে করে বাজানো হয় তাহলে অসুবিধা কেন হবে? আর মাইক যাতে নিচু তারে বাঁধা থাকে সে কথাও কিন্তু একটা শর্ত সাপেক্ষে, সেই শর্ততেই সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত কোর্টে আরএসএসের জিত হলো আর রাজ্য প্রশাসনের হার হলো। মানে সোজা সাপটা চোখে যেভাবে দেখা যায় সেটাই, এটাই এক দলের হার আর এক দলের জিত। এইখানেই টুইস্ট আছে, মনে আছে আপনাদের সেই বিখ্যাত সিনেমার বিখ্যাত ডায়লগ, হার কে জিতনে ওয়ালো কো কি বলে, বাজিগার। সেটা প্রায় মিথ হয়ে গেছে। এবার ভাবুন, আরএসএস প্রধান বিজেপিকে সুবিধা করে দিতে এসেছেন, বাংলায় সভা করবেন, সেই সভা তৃণমূলের সরকার প্রশাসনকে ব্যবহার করে আটকে দিতে চেয়েছিল। এই বার্তাটা তো যেখানে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছে গেছে। আরএসএসকে আটকাতে চেয়েছিল, আরও মানে ডাইরেক্ট আরও সরলীকৃত হয়ে বার্তাটা যেতে যেতে এইভাবেই তো যাবে। আরএসএসকে আটকানোর চেষ্টা কে করেছে? তৃণমূল সরকার, মানে তৃণমূল। সংখ্যালঘু সমাজ কি জানতে পারলো না যে তাদের হয়ে কে শেষ পর্যন্ত লড়াই করতে পারে? আবার কি পরীক্ষার আওতার বাইরে কিনা সেটা আমি জানি না, সেটা আদালত নিশ্চয়ই বিবেচনা করেছে, দিয়েছে। এই দিয়ে কিছু হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য যা এখানে করেছেন, মুখে মামাটি মানুষের সরকার বলেন না, কাজে করে দেখিয়েছেন। তাই 3 বারের আস্থা হয়েছে, আবার 4 বার, চতুর্থবারও মানুষ তার উপরেই আস্থা রাখবে। এই যে বিজেপি যারা ধর্মের নামে ভেদাভেদের রাজনীতি করে, তাদের অন্তরাত্মা হচ্ছে আরএসএস। আমাদের আদর্শগত আইডিওলজিক্যাল ব্যাটল এগেনস্ট বিজেপি এবং আরএসএস সেটা কন্টিনিউড হবে। হাইকোর্টের যে বেঞ্চ থেকে ওনারা অনুমতি পেয়েছেন প্রত্যাশিত, এই নিয়ে কোনো মন্তব্যও করব না। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নানও লাগি, একথা রবীন্দ্রনাথ লিখেছিলেন। আর 2026-এর আগে তৃণমূল যে বার্তাটা পরিষ্কার করে দিতে চাইছে, যেটা তারা চাইছে যে ক্রমে ক্রমে চারপাশে রটে যাক, সেটা কি? এই রাজ্যে আরএসএসকে তৃণমূলের প্রশাসনই চাপে রেখেছে এবং চেপে রেখেছে। বিনা বাধায় যদি সভাটা হয়ে যেত তাহলে তো এই বার্তাটা দেওয়া যেত না। শুনলেন তো কুণাল ঘোষের কথা, প্রত্যাশিতভাবেই দিয়েছে, মানে তারা জানতেন যে এটা তারা অনুমতিটা পেয়ে যাবে। তারপরেও যে বাধাটা দেওয়া হয়েছে সেটা তো বাধা দেওয়ার জন্যই, আর ওই বাধা দিয়েই তো লোক জানাজানির বন্দোবস্ত হয়েছে। নাহলে হাইকোর্ট যে শর্তগুলো আরোপ করলো সেই শর্তগুলো জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন তারাই তো জারি করে দিতে পারতো, তাহলে তো সমস্ত ঝামেলা চুকে যেত। এত ঝামেলাই হতো না। ঝামেলা যেরকম হতো না, তেমন সংখ্যালঘুদের কাছে তো এই বার্তাটাও পৌঁছানো হতো না। এটা তো একটা কৌশলই বলতে পারে। ইদানিংকালে তো এই জিনিসটা আরও অনেকবার দেখেছেন। ধরুন ওয়াক অফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির সবাই কি হয়েছিল আপনাদের মনে আছে? সেখানে তর্কাতর্কি করে উত্তেজিত হয়ে হাত কেটে রক্তারক্তি করে ফেলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসলে কি হয়েছিল? সংখ্যালঘুদের তিনি বার্তা দিয়েছিলেন। স্ট্যান্ডিং কমিটি সে তো নির্দিষ্ট সময়ে রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, 1 মিনিটও বিলম্ব হয়নি। আর শুধু তাই নয়, যা যা সংশোধনী আনার কথা সেগুলো সব আসছে, সব হয়ে গেছে। তাহলে কেন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এরকম তুলকালাম করা হলো? বার্তা দিতে, এই বার্তা দিতে যে আমরা বাধা দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়েছি, একদম রক্তারক্তি হয়ে গেছে, রক্ত ঝরিয়েছি,
এই বিলটাকে আটকাতে। এর থেকে বড় চোখের সামনে বার্তা আর কিছু হয় নাকি? যারা গাড়ি চালান না তারা জানেন যদি গাড়িটাকে নিউট্রাল গিয়ারে রেখে খালি অ্যাক্সেলারেটারেই চাপ দেওয়া হতে থাকে, গাড়ি 1 ইঞ্চি এগোবে না, কিন্তু প্রবল শব্দ হবে। রাজ্যের সংখ্যালঘু সমাজ এই শব্দটাই শুনছেন, কিন্তু মেপে দেখছেন কি এই প্রতিবাদ প্রতিরোধে গাড়িটা অ্যাকচুয়ালি কতটা এগোলো? প্রত্যেকবারই একই ঘটনা ঘটছে। যখনই এরকম সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আমাদের আইনের দ্বারস্থ হতে হচ্ছে। আইন প্রতিবারই ওদেরকে বারবার সতর্ক করে বলছে এই রকম ধরনের একটা পক্ষপাত দুষ্ট আচরণ করা যাবে না, কিন্তু কিছুতেই প্রশাসন নিরপেক্ষ হতে পারছে না। আমাদের রাজ্যে এই রাজনৈতিক দলদাসে পরিণত হওয়ার জন্যে প্রশাসন ধীরে ধীরে তার দক্ষতা হারাচ্ছে। রাজ্য সরকার বিশেষ করে যখন ফুল পাঠায়, ফল পাঠায়, অতিথি হিসেবে মোহন ভাগবতকে ট্রিট করে, আরএসএস এর যেন কোনো অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে নিশ্চিত করেন, তাহলে পুলিশ আপত্তি করবে কেন? হঠাৎ করে মিটিংটার পারমিশন দিচ্ছে না বলে যে একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো, নাটক। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং বাঙালি হিন্দুকে আটকানো যাবে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে না তৃণমূল। তৃণমূলকে প্রতিষ্ঠাই করেছিল আরএসএস। পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে আসার মূল দায়িত্ব মমতা ব্যানার্জি। এটা জ্যোতিবাবুও বলতেন, সবাই বলতেন। আজকে আরএসএসের শক্তি বৃদ্ধি, এটা আজকে সংখ্যালঘুদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। সংখ্যালঘুদের মধ্যে ভাগবতের সভার রশি ধরতে চেয়ে তৃণমূল কি 2026টা নিশ্চিত করে ফেলল? মনে হচ্ছে না এই অঙ্কটা কি সেই দিকেই যাচ্ছে? দেখুন, পুরাণ আর পুরনো রাজনৈতিক ঘটনাগুলো মাথার মধ্যে যদি রাখেন না, তাহলে বলতে হবে তৃণমূল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। যদিও জগন্নাথ চট্টোপাধ্যায় তাতে হিতে বিপরীতের আশা করছেন। তাদের হিসেবটা পরিষ্কার, 30% ভোটের মানে সংখ্যালঘু ভোটের প্রায় পুরোটাই যে তৃণমূলের দিকে, এটা তারা ধরে নিচ্ছেন। কিন্তু বাকি 70% ভোট তো পড়ে আছে। সেই সংখ্যাগুরু ভোটের আবার সেখানে লড়াইটা চতুর্মুখী, অর্থাৎ বাম, কংগ্রেস, তৃণমূল আর বিজেপি প্রত্যেকেই এর মধ্যে আছে। কিন্তু লোকসভা ভোটের হিসেব তো বলছে এই 70% ভোটের বেশিরভাগটাই বিজেপির দিকে গেছে। আর শুভেন্দু অধিকারী হিসেব কষে দেখেছেন যে আর 5% হিন্দু ভোটটা যদি বাড়িয়ে ফেলতে পারেন, তাহলেই তারা তৃণমূলকে বেকায়দায় ফেলে দেবেন। কাজে তৃণমূল যদি নিজেদের তাগিদে এই সংখ্যালঘু ভোটকে আরও বেশি করে আঁকড়ে ধরে, তাহলে তো অঙ্কের হিসেবে বিজেপিরই সুবিধা। কারণ সংখ্যাগুরু হিন্দু ভোটটা কনসলিডেটেড হতে পারে, এক জায়গায় আরও বেশি একজোট হতে পারে। আরএসএসের সভা আটকানোর চেষ্টা করে তাই তৃণমূল যেমন নিজেদের সুবিধা করলো, তেমনি বিজেপিকেও কি সুবিধা পাইয়ে দিল। এবার দেখুন, যাবতীয় সুবিধা অসুবিধা, এই যাবতীয় অঙ্কগুলো কাদের মধ্যে হচ্ছে? তৃণমূল আর বিজেপি। রাজনীতির ভাষায় যেটাকে বলে বাইনারি, দুজন। বাকিরা বামেরা কিন্তু আক্ষেপ করতে পারেন, কিন্তু তারা জানেন সংখ্যাগুরু বা সংখ্যালঘু মানুষের ক্যাটাগরি যাই হোক, বেসিক চাহিদাগুলো তো এক। অন্ন, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, পানীয় জল, চাকরি বাকরি, এই সমস্তই তো যেগুলো আসল চাহিদা। এই চাহিদাগুলো পূরণ হচ্ছে কি না সেটা ভাবার অবকাশ দিলেই তো বিপদ। নাহলে এই যে রাজ্য বাজেটে ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ হলো, ভাঙন রোধের টাকা ভাঙন রোধেই খরচ হয়, মাঝখান থেকে অন্য কেউ সেটা খেয়ে না নেয়। নেতারা যেটা করতে পারতেন তারা তো সেটা করেন না, কারণ সেটা সাধারণ মানুষের জন্য, সেটা তো তাদের এজেন্ডার মধ্যে থাকে না। তাদের এজেন্ডা একমাত্র ভোটের এজেন্ডা। সুতরাং যেটা নেতাদের করা দরকার, যেটা করার কথা, সেটা সাধারণ মানুষ করছেন। মুর্শিদাবাদ আর দক্ষিণ 24 পরগনার ওই ভাঙন কবলিত এলাকার মানুষ কি বলছেন জানেন? বলছেন ওই ভাঙন রুখতে শুধু বালির বস্তা ফেলা হয়, বোল্ডার দেওয়ার কথা থাকে, হয় না সব ক্ষেত্রে। তাহলে এই যে 200 কোটি টাকা বরাদ্দ হলো, সেই টাকাগুলো যায় কোথায়? সোজা হিসেব, জলের টাকা জলেই যাচ্ছে। আর সে ব্যাপারে তো শামশেরগঞ্জ বা সুন্দরবনের মানুষ ভুক্তভোগী আর
ওটা যে হবেই, জলেই যাবে, সে ব্যাপারে কনফিডেন্ট। তোমার তো কাজ চলছে, এটা দেখতে পাই। আর এর আগে বালি ফেলে খালি, অন্য কিছু ফেলেনি। এখন বাঁধছে ঠিক আছে, কিন্তু এরপরে পাথর দিয়ে করলে ভালো হয়। বর্ষাকাল হলে জল একদম থই থই করবে, বাঁধ ভেঙে জল ঢুকছে। কোথায় কাজ? ওই বর্ষার সময় যে দাঁতন খাতির মতন ওই বাঁশ ওইগুলো এসে পুঁতে দিয়ে চলে গেল, ওতে কি থাকে কোনো? কিভাবে থাকবো? যখন জল টল বাড়ে কোথাও সরে পালিয়ে যেতে হয়, কেন বাড়ির বাচ্চা বৌঝিতে থাকবো কোথায় নিয়ে? বাঁধ এই ভেঙে যাচ্ছে, এই একটু একটু মানে মাটি চাপি দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে। হবে হবে ভালো হবে, এ ওয়াল কাটা হবে, গোলটা পড়বে, কত কি পড়ে যায়। মাটির বস্তা দিয়ে কোনো মাটি চাপি দিয়ে চলে যাচ্ছে, আর এই মাটি তো থাকছে না। যারা নদীর পাড়ে থাকেন তাদের জন্য নদী বন্ধন প্রকল্পের কথা চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছেন। সেই প্রকল্পের টাকাতেই তো আপাতত এই বালি বা মাটির বস্তা পড়ছে। দেখুন, বোল্ডার পড়বে, পাড় ঢালাই হবে, এই আশায় শামশেরগঞ্জ বা সুন্দরবনের মানুষ তারা থাকতেই পারেন। এবার বোল্ডার না এলে বোল্ডারের টাকা কর্পূরের মতো কোথায় উড়ে যাচ্ছে সেটা জানতে যদি কোনো তদন্ত কমিটি হয় তাহলে সে কথা না হয় তখন বলবো। যদি তারা প্রশ্ন তোলেন, যদি কমিটি হয়, অনেক কথা হয়। যদির কথা নদীতে যাবে কিনা সেটা কিন্তু আমরা এখনও জানি না। সুতরাং যতক্ষণ না সেসব হচ্ছে ততক্ষণই ভাঙনেরই জয়গান গাইতে হবে। যে ভাঙনের বলি হলেন মঙ্গলকোটের লালু শেখ। লালু শেখ কোনো নদীতে তলিয়ে যাননি, পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এবার ভাবছেন তো ভাঙন কি করে একটা মানুষকে খুন করবে? হয় অনেক কিছু হয় যেগুলো আপনি আমি সচরাচর জানতেই পারি না। মনটাকে নদীর ভাঙন থেকে রাজনৈতিক ভাঙনের দিকে সরিয়ে আনুন, তাহলেই বুঝতে পারবেন লালু শেখ কেন মারা গেলেন। মঙ্গলকোটের তৃণমূল কর্মীর এই পরিবারের অভিযোগ কি জানেন? দলের অন্তর্দ্বন্দ্বেই তাকে খুন করা হয়েছে। জেলা স্তরের নেতাদের একাংশ নাকি লালুকে খুন করতে গোপন বৈঠকও করেছিলেন, এরকমই তো অভিযোগ আসছে। নিহত তৃণমূল কর্মীর পরিবার জেলা সম্পাদক, ব্লক যুব সভাপতি, এরকম বিভিন্ন পদের 23 জনের নামে থানায় অভিযোগ দায়ের করে বসে আছেন। অথচ দেখুন, মাসখানেক আগে মালদায় তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? দলে কোনো রকম মাফিয়ারাজ তিনি মানবেন না। দুলাল তো উঁচু দরের নেতা ছিলেন, লালু শেখ নিচু তলার কর্মী। তার মানে উঁচু থেকে নিচু তৃণমূলের কোনো নেতাকর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বার্তা দেওয়ার পরেও সেফ নন। বুঝতে পারছেন তো টাকা কি বিষম বস্তু? এমন এক বস্তু যার জন্য দলনেত্রীর নির্দেশকেও অক্লেশে অস্বীকার করতে পারেন দলের লোকজন।